নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি অনলাইন প্রেডিকশন করার জন্য আপনাদের দরবারে উপস্থিত। এই প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমার কাছে প্রেডিকশন করাতে চান, অনলাইন প্রেডিকশন করাতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব ব্যস্ত না থাকি বা এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই, এরকম সিচুয়েশন যদি ক্রিয়েট না হয়, তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। লিংকটি পাওয়া মাত্রই আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ এই প্রেডিকশনটি অত্যন্ত মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু পরিপূর্ণভাবে আপনাদের। যাদের যাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নেই, যদি আমার কাছে নাও আসেন বা আমাকে অনলাইন প্রেডিকশন আমাকে দিয়ে নাও করান, তবুও জেনে রাখুন, এই যে হাত দেখা কিন্তু অ্যাস্ট্রোলজির মধ্যে পড়ে না। সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, সনাতনী অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি বলে বলছি না, কোন অ্যাস্ট্রোলজির মধ্যেই কিন্তু পড়ে না এই হাত দেখা। আমরা খুব সাধারণ সত্যটা বা সাধারণ যদি সায়েন্সটাকে বুঝি, আমি আবার বলছি, সায়েন্স মানে মঙ্গল গ্রহে থেকে আবিষ্কার করা কোন রকমের সাবজেক্ট নয়, হ্যাঁ, বা চন্দ্র থেকে নিয়ে আসা কোনো সাবজেক্ট নয়। সায়েন্স মানে হচ্ছে রিয়েলিটি, পিওরিটি, অ্যাকুরেসি। তাহলে ন্যূনতম সায়েন্সটাকে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমাদের যে নার্ভ, সেই নার্ভ সিস্টেমের উপর আমাদের এই হাতের রেখা নিয়ন্ত্রিত হয়। কিন্তু নার্ভ সিস্টেমের উপর কখনো কিন্তু আমাদের যে হরমোনাল ফাংশন কখনো কিন্তু নিয়ন্ত্রিত হয় না, বরং হরমোনাল ফাংশনের দ্বারাই কিন্তু নার্ভ নিয়ন্ত্রিত হয়। আর আমরা জানি যে অ্যাস্ট্রোলজিক্যাল যে রবি, মঙ্গল, চন্দ্র, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, হোয়াটএভার যা যা গ্রহ রয়েছে, সেগুলো কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগুলো কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, বা আমাদের হরমোন কিন্তু রিপ্রেজেন্ট করে গ্রহগুলোকে, অ্যাস্ট্রোলজিক্যাল গ্রহগুলোকে। সেগুলো কখনো কিন্তু আকাশে বিচরণ করে না। যদি আমার কথা কেমন হয়, ভাট বকছে, তাহলে সাবস্ক্রাইব করবেন না, আমার ইউটিউব চ্যানেলও দেখবেন না, অন্য কোথাও চলে যান। আমার দায় পড়েনি আপনাদের ধরে ধরে সচেতন করা। আমি সমাজ সংস্কারক নই, আমি একজন অ্যাস্ট্রোলজার। আসল সত্যটা বলছি এই কারণের জন্যই যে অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট, সেটা ভুলে গিয়ে অ্যাস্ট্রোলজি একটা মিরাকল, ম্যাজিক আপনারা মনে করতে শুরু করেছেন। কারণ আমি তো আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দেখি, বাবা আমার রক্ত নীল হয়ে যাচ্ছে, কেউ ঠিক করতে পারবে না, একমাত্র তুমি ঠিক করতে পারবে। অথচ আমি লাস্ট 6 বছর ধরে বলে যাচ্ছি যে কোন রকমের রোগকে আমি নিয়ন্ত্রিত করতে পারি না বা সুস্থ করতে পারি না, তাই না? তার জন্য সাদা পোশাকের ভগবান, ডাক্তারকে আমি বলি সাদা পোশাকের ভগবান, তবুও মানুষ এই ধরনের কথা বলে। তবুও মানুষ ভাবে যে আমি হিমালয়ের মধ্যে বোধহয় জন্ম জন্মান্তর ধরে সাধনা করা এমন একজন মানুষ। আসলে কেন ভাবে? তার কারণ এই সাবজেক্টটা আমি এতটাই পড়াশোনা করে দক্ষ হয়েছি, যখন পুঙ্খানুপুঙ্খ অ্যাকুরেট ডিটেলিং করি আমি, তখন মানুষ ভাবে এ বোধহয় অসাধারণ কেউ। আমি সাধারণ, অতি সাধারণ না, অতি সাধারণ নই, সেটা তো পরের ব্যাপার, কিন্তু অসাধারণ অর্থে আমি মানে কি বলবো, মানে মানুষের ঊর্ধ্বে উঠে গিয়ে কোনো কিছু নয়।
কেননা যখনই মানুষের ঊর্ধ্বে বা মানুষ থেকে বিচ্যুরিত করে আমাকে মহামানব বা হোয়াটএভার যাই আখ্যা দেয়া হোক, তার মানে আমাকে ডিক্রিজ করে দেয়া হচ্ছে। কারণ মানুষের চেয়ে বড় শক্তিশালী এই সৌর জগতে কেউ নেই। সৌর জগতের শক্তিগুলোকে মানুষ বন্দী বানাচ্ছে, মানুষই কিন্তু বন্দী বানাচ্ছে। মানুষের মস্তিষ্ক থেকেই কিন্তু এই প্রক্রিয়া, প্রতিক্রিয়া, আবিষ্কার সমস্ত কিছু ইমপ্লিমেন্ট হচ্ছে। সুতরাং আমাকে মানুষই ভাবুন, হ্যাঁ, সর্বশক্তিমান মানুষ। সেই মানুষ ভাবলে বরঞ্চ আমি অনেক আনন্দিত হব। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তাহলে মনে রাখা দরকার যে যদি আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে কিন্তু কখনো হাতের তালু দেখালাম, মেয়েরা বাঁ হাতের, ছেলেরা ডান হাতের, তার দ্বারা কখনো কিন্তু প্রেডিকশন সম্ভব নয়। অন্য কিছু সম্ভব হলেও সম্ভব হতে পারে, আমি জানি না, কিন্তু প্রেডিকশন সম্ভব নয়। ফার্স্ট। সেকেন্ড কথা, মানে হাই প্রোফাইল মানুষ থেকে একদম নিচতলার মানুষ পর্যন্ত সবাই হাতের মধ্যে স্টোন পরে থাকে, কিন্তু স্টোন কখনো রেমিডি নয়। মানে আমাদের যে গ্রহের নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেই নেগেটিভ ইনফ্লুয়েন্সকে কাটাবার জন্য বা অফ করার জন্য বা ব্লক করার জন্য যে রেমিডি অ্যাপ্লাই করা হয়, সেটা কখনো স্টোন হতে পারে না। স্টোন অন্য কিছু হলেও হতে পারে, আমি জানি না। কিন্তু আমি যদি প্রেডিকশন করছি, তারপর আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব বা রেমিডি নেব, সেক্ষেত্রে কখনো স্টোন কখনোই রেমিডি হতে পারে না। কারোর যদি মনে হয় ফালতু বকছেন, মানে কোনো মানে আমাদের ওই স্টোন বিক্রেতা বা স্টোন নিয়ে গবেষণা করছেন, সামনাসামনি আপনি আমার সাথে টেবিলে বসতে পারেন, হ্যাঁ, আপনিও আমাকে প্রশ্ন করতে পারেন, আমিও আপনাকে প্রশ্ন করব। এটা কিন্তু সামনাসামনি লাইভে। সেটা আপনি যদি পারেন তাহলে টেলিভিশনের কোনো যদি স্লটে আপনি আপনার অনুষ্ঠান করেন, সেখানেও রাখতে পারেন। তা না হলে আপনি বা আপনারা যদি এগ্রি হন, তাহলে অবশ্যই কিন্তু আমার যে 7টা করে অনুষ্ঠান প্রত্যেক দিন চলে, যে কোনো স্লটে আপনারা আমার মানে সম্মুখ সমরে বসতে পারেন। কেননা কখনো স্টোন রেমিডি হতে পারে না, পারে না, পারে না। সংখ্যা তত্ত্ব দ্বারা 5%, 10%, ম্যাক্সিমাম 10% জানা গেলেও জানা যেতে পারে। পার্ট অফ অ্যাস্ট্রোলজি বলা হয়। সংখ্যা তত্ত্বের একটা গুরুত্ব আছে, টোটাল যে প্রেডিকশন করা হচ্ছে সেখানে, কিন্তু কখনো সংখ্যা তত্ত্ব দ্বারাই কেবলমাত্র প্রেডিকশন করা সম্ভব নয়। যে বললাম 5%, 10% জানা সম্ভব। এইগুলোকে কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখা প্রয়োজন আছে। এইগুলোকে পড়াশোনার মধ্যে দিয়ে বিশ্বাস আসে। এবার পড়াশোনা তো আপনারা করবেন না, কেন অ্যাস্ট্রোলজিক্যাল বই আপনারা জানেনই না কোনটা। আপনারা ওই চটি বই, মঙ্গল 5 নম্বর ঘরে, 6 নম্বর ঘরে, 10 নম্বর ঘরে থাকলে কি হয়। সুতরাং পড়াশোনা যখন করবেন না, তখন এইটাকে মেনে চলুন, আপনাদেরই ভালো হবে। তা না হলে অ্যাস্ট্রোলজি একটা ফালতু সাবজেক্ট। অ্যাস্ট্রোলজার পাতে দেবার নয়, অথচ একজন ডাক্তারের চাইতে পাওয়ারফুল হয় একজন অ্যাস্ট্রোলজার। কিন্তু সেই অ্যাস্ট্রোলজারকে আমরা কত ছোট করি এই কারণের জন্য। যদি আপনাদের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ না থাকে, তাহলে অবশ্যই কিন্তু চোখের কর্নিয়া দ্বারা বা চোখের রেটিনা দ্বারা বা চোখের এই যে কালো অংশটা দ্বারা ক্যালকুলেশনের মধ্যে দিয়ে অবশ্যই কিন্তু একদম 100,000% অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব। কেমন? যাই হোক, আমি এবার প্রেডিকশনে চলে আসব। প্রেডিকশনে চলে আসার আগে দু একটি কথা বলতেই হবে। যদিও এই প্রেডিকশনটি আমি কালপুরুষ ছকের মধ্যে দিয়েই করব, তার কারণ এই জাতকটির ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি, মে নট বি। যারা যারা মনে করছেন যে স্যারের কাছে প্রেডিকশন করালাম, করাতেই পারেন, এবার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব বা রেমিডি নেব, আমি আবার বলছি, আমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত অত্যন্ত কস্টলি। এটা আমি অনেক অনেক মানে 4-5 বছর, প্রায় 6 বছর ধরেই বলে যাচ্ছি। 6.5 বছর হতে চললো আমি টেলিভিশনে অনুষ্ঠান করছি, আমি প্রায় বলে যাচ্ছি। এখন ব্যাপার যেটা হচ্ছে, এই যে আপনারা রেমিডিটা নিতে চাইছেন, প্রেডিকশন করালেন, স্যার আমি রেমিডিটা নেব, আমার নেগেটিভিটিটাকে আমি অফ করব। যারা যারা মনে করছেন যে আমি স্যারের কাছে কষ্ট করে, ধার করে, দেনা করে, বাড়ি বিক্রি করে, জমি বিক্রি করে, নিজেকে বিক্রি করে, যেভাবেই হোক রেমিডিটা আমি নিলাম, নেওয়ার পর আমি ওয়েট করে রইলাম কবে সুদিন আসবে, তারা কখনো কখনো রেমিডি নেবেন না।
আমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, তাদের মধ্যে এমন অনেকে রয়েছে কিন্তু রেমিডি অ্যাপ্লাই করে ঘরের মধ্যে বসে থাকে কবে সুদিন আসবে। স্যার বলেছেন 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করবে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি অফ হয়ে যাবে। সুতরাং 12 থেকে 15টা মাসের পর হঠাৎ করে আমার দরজায় টোকা পড়বে, এই নাও সরকারি চাকরি, তুমি সরকারি একটা চাকরি তুমি পেয়েছো, বা এই নাও ভালো একটা চাকরি পেয়েছো, বা এই নাও তোমার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে, বা এই নাও তোমার বিবাহিত জীবনে অশান্তি চলছিল, আজ থেকে একদম শান্তি চলবে, একদম ঈশ্বরের আশীর্বাদ করে চলে গেলেন। এই ভুল ব্যাখ্যা কখনো করবেন না, আমি বহুবার ধরে বলছি। অহেতুক অর্থ কখনো খরচ করবেন না, কেননা আমি বারবার ধরে বলেছি আমি কেবল অর্থের জন্য, এটা আমার প্রফেশন, ইয়েস একদম টোটালি প্রফেশন, কিন্তু আমি অর্থ না হলে আমার হাঁড়িতে জল গরম হচ্ছে, চাল সেখানে ফেলা যাবে না, এরকম সিচুয়েশন নিয়ে, তাছাড়া আমি একক মানুষ, আমার সেরকম কোনো অসুবিধা নেই। লোক ঠকাবার জন্য আমি কখনো এই প্রফেশনে আসিনি, কখনো কিন্তু মানুষকে আমি ঠকাতে চাই না। বারবার ধরে বলছি যে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করলে পরে কিন্তু আপনাদের যে গ্রহগত নেগেটিভিটি, সেই গ্রহগত নেগেটিভিটিকে আমি অফ করে দিলাম। এবার যদি আপনি আমার কাছে স্যারেন্ডার করতে হবে, স্যারেন্ডার মুখে বললেন তারপর স্যারেন্ডার করলেন না, গুড ডিউ রান। আর যদি সত্যি সত্যি স্যারেন্ডার করেন তাহলে আপনার আমার সাথে প্রতিদিন সংযোগ রাখতে হবে, এবং যখন আপনার কোনো প্রবলেম বা কোনো সিদ্ধান্ত নিতে হবে তখন আপনি আমাকে জানাবেন, বা মাঝে মাঝে যদি আপনি ঘরের মধ্যে বসে দিন গোনেন তখন ঝাড়ও খেতে হবে। এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। আজ থেকে প্রায় আমি একজনের আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, আবার যখন আমি অনলাইন প্রেডিকশন করব তখন আরেকজনের আমি এক্সাম্পল দেবো, এরকম ভুরি ভুরি আমার স্টুডেন্ট রয়েছে, একটা এক্সাম্পল দিচ্ছি। আজ থেকে প্রায় 2 বছর আগে ব্যারাকপুরের চেম্বারে একটা ওই একদম মানে দেখে মনে হবে যেন ক্লাস 8-9-এ পড়ে, তাও নয়, একদম বাচ্চা কোচের একটা মেয়ে এসেছিল তার মাকে নিয়ে। তো আমি প্রেডিকশন করে বলেছিলাম তোমার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কর্মের যোগ লক্ষ্য করা যাচ্ছে না, তুমি ওয়েস্ট বেঙ্গলের বাইরে গিয়ে কর্ম করো, আর তাছাড়া নেগেটিভিটি গুলো বলেছিলাম সেগুলো অফ করার কথা বলেছিলাম। তার অর্থনৈতিক জায়গা তখন একদম ভালো ছিল না, তাই জন্য সে তখন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে পারেনি, কিন্তু সে ওয়েস্ট বেঙ্গলের বাইরেই কন্ট্রাকচুয়াল যে কাজগুলো হয় না, সেই কন্ট্রাক্টের বেসিসে যে কাজগুলো হয় সেই রকম ধরনের একটা অস্থায়ী শিক্ষিকার পদে সে কিন্তু বোধহয় উত্তরবঙ্গে একটি স্কুলে কাজ করছিল। এবারে কাজ করার পর তার পিএইচডি করতে হবে, সে কিন্তু জিনিয়াস মেয়ে, একদম জিনিয়াস মেয়ে, এবং ও কিন্তু সংস্কৃতে পণ্ডিত। ওকেই কিন্তু আমি এক্সাম্পলটা মাঝে মাঝে টানি, ওকেই কিন্তু আমি বলেছিলাম হ্যাঁ রে গাব্বাং স্তুতি জানিস, তখন ও বলেছিল যে স্যার আমাদের গাব্বাং স্তুতি সংস্কৃত ভাষায় পড়ানো হয়েছিল, কিন্তু জিনিয়াস। তো তারপর ও মানে কি বলবো অসাধারণ এবং অত্যন্ত ট্যালেন্টেড একটি মেয়ে। এবার তারপর সে ওই উত্তরবঙ্গের একটি স্কুলে কাজ করতে করতে 30-40 হাজার টাকা বোধহয় মাসে পেত, সেখান থেকে টাকা জমিয়ে 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 জমিয়ে, চিন্তা করুন মেয়েটা 30-40 হাজার টাকা পাচ্ছে, সেখান থেকে সে সেইটাকে কি করতে পারতো, তার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারতো, নতুন নতুন জামা কাপড় কিনতে পারতো, নানান জায়গায় ঘুরতে যেতে পারতো তার ছুটির সময়। সেইগুলো না করে সেই টাকাটা সে সঞ্চয় করলো, সঞ্চয় করার পর সে আজ থেকে প্রায় 1 বছর কয়েক মাস আগে, সম্ভবত 1.5 বছর হতে পারে, ওই 1.5 বছর থেকে 1 বছরের মধ্যে এই সময়টায় সে আবার আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলো, স্যার একবার চেকিং করে নিন। চেকিং করলাম প্রফেশনালি, তারপর বললাম আমি রেমিডি নিতে চাই, এবং তারপর সে আমার সাথে চেম্বারে দেখা করলো, রেমিডি নিল, সবকিছু করলো। এই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল, কিন্তু ওই 1.5 বছর থেকে 1 বছর এর মধ্যে, মানে আজ থেকে 1.5 বছর বা 1 বছরের মধ্যেই কিন্তু রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে গেল। এইবার সে প্রতিদিন আমার সাথে সংযোগ রাখে, তার লড়াই শুরু হলো। সে যতবার পিএইচডির জন্য পরীক্ষা দিচ্ছে, যতবার ইন্টারভিউ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরে সব জায়গায়
যখন যেখানে পড়ছে সেখানে সে ছুটে যাচ্ছে, অসাধারণ মেয়ে। এরকম ফাইটার আমি লক্ষ্য করি, এবং প্রতিবার ব্যর্থ। সে বোধহয় মাসে 2বার 3বার করে নানান জায়গায় পরীক্ষা দিচ্ছে, শুধু পিএইচডির জন্য নয়, যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানেই ব্যর্থ। ওয়েস্ট বেঙ্গলের বাইরে একটা জায়গায় পিএইচডির জন্য প্রথম বোধহয় 3 জনকে নেওয়া হবে, তার মধ্যে 2 নম্বরে তার নাম, অথচ নেওয়া হলো যখন তখন তাকে আউট করে দেওয়া হলো। ঘোটালা কেবল পশ্চিমবাংলায় হয় না, পশ্চিমবাংলাকে টার্গেট করি বটে, কিন্তু পশ্চিমবাংলায় কেবল ঘোটালা। পশ্চিমবাংলার বাইরে গেলে বোঝা যায় পশ্চিমবাংলাটা এখনো কতটা উৎকৃষ্ট রয়েছে। যতই আপনারা শুনে খিস্তি মারুন, খারাপ কথা বলুন, কেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি কি বল, মানে 1 বছরে মিনিমাম অন্তত কিছু না হোক 20 থেকে 30 বার আমি যাই, আমি দেখেছি সেখানকার মানুষজন, খাওয়া দাওয়া, ব্যবহার, অপরচুনিটি, সব জায়গা থেকে যখন বাইরে যাওয়া হয় মনে বাবা ওয়েস্ট বেঙ্গল তো এর চাইতে অনেক ভালো। যাই হোক, আমি কোন রকমের নেগেটিভ কথা বলতে চাই না। সুতরাং সেখানেও কিন্তু তাকে অফ করে দেওয়া হলো। সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, ওয়েস্ট বেঙ্গলের নানান জায়গায় 1 বছর ধরে সে কিন্তু পরাজিত হলো। যখনই সে ব্যর্থ হচ্ছে তখনই তার ডিপিতে নিজের ছবির পরিবর্তে একটা মেয়ে কাঁদছে, একটা ইমেজ গুলো হয় না, সেই ইমেজ গুলো সে দিত। যখনই দিত তখন তাকে মা মাসি তুলে খিস্তি মারতাম। কেননা আপনারা সবাই জানেন আমার স্টুডেন্টকে আমি কোনো মেয়ে বা ছেলে বলে আলাদা করি না, সবাই আমার স্টুডেন্ট, সবাই আমার সন্তান। ঝাল ছেলেকেও যা দিই, মেয়েকেও তাই দিই, একদম সমানুপাত। কাউকে মেয়ে বলে কম, ছেলে বলে বেশি তা নয়, একদম ঝাড়। যার মানে ঝাড়ে ঝাড়ে একাকার। এবার আমাকে সে খারাপ কথা বলতে পারে না, কিন্তু সে আঘাত পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, আমি বুঝতে পারতাম। ক্রমাগত 1.5টা বছর সে ব্যর্থ হলো। সে তো আমাকে একটিবারের জন্য বলতে পারতো, কি হলো এত কষ্ট করে রেমিডিটা নিলাম, তাহলে তো এবার তো আমার তো ফুল রেজাল্ট পাওয়ার কথা ছিল, কই পাচ্ছি না কেন? সে কখনো কিন্তু আমাকে বলেনি, বরং লড়াইটাকে সে বাড়িয়ে দিয়েছে। অশিক্ষিত, শিক্ষিত, অশিক্ষিত মনোভাব, শিক্ষিত মনোভাব, রিয়েলিটি, অ্যাকুরেসি এবং পিউরিটি, এই যে রিয়েলিস্টিক জ্ঞান, এইগুলোই কিন্তু মানুষের মধ্যে পার্থক্য ক্রিয়েট করে দেয়। কোথায় না গেছে মেয়েটা, কোন কোন জায়গায় না গেছে, ভারতবর্ষ চষে ফেললো এবং প্রত্যেকটা জায়গায় ব্যর্থ, প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। এই যে লাস্ট 15 মাস ধরে সে প্রত্যেকটা জায়গায় ব্যর্থ। ব্যর্থ মানে কি, 1 নম্বরের জন্য হচ্ছে না, নয় দেখা গেল হচ্ছে অথচ তাকে নেওয়া হচ্ছে না। সে আমাকে সমস্ত ডকুমেন্ট পাঠাতো, এবং যতবার পাঠাতো, এবং আমার দ্বারা আর হবে না, ভাগ্যে আর নেই, আমার নিয়তিতে খারাপ, আর আমি তাকে উদম মামাসি তুলে খিস্তি। একদম রিসেন্ট আমি একটুখানি ঘুরতে গিয়েছিলাম বাইরে, একটা পাহাড়িয়া অঞ্চলে আমি বসে আছি, অত্যন্ত মেঘ করেছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে। সেখানে বসে আমি চুপচাপ 1 কাপ চা খাচ্ছি, পাশেই একটা ছোট্ট গুমটি, সেখান থেকে একদম মিষ্টা দেখা যাচ্ছে। হঠাৎ করে একটা হোয়াটসঅ্যাপ এলো, স্যার আমি পিএইচডি তে চান্স পেয়ে গেছি। যখন সততা, গুরু, স্টুডেন্ট, ভালোবাসা, প্রেম মিলে যায়, তখন প্রকৃতিও সাড়া দেয়। সেই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ল। কেন জানেন? তার কারণ সে যখন হোয়াটসঅ্যাপে আমাকে বলল, স্যার আমি পিএইচডি পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা কেমন ধরনের দেখুন, পিএইচডি পাওয়ার পর সে যখন আবার শিয়ালদাতে ফিরে আসবে, 20 ঘন্টার জার্নি, সিট পাইনি, সে বলছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছি। কোনো রিপ্লাই নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবি, তোকে কষ্ট দিচ্ছে, একটা সময় বিএমডাব্লিউ করে আসবি আমি জানি। তাই ওকে কোনো কিছু কষ্ট, আহারে বাবা 20 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবি, একটু দেখ, বসার চেষ্টা কর, কোনো কিছু নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসা করাচ্ছে। তোকে আঘাত দিচ্ছে, তোকে তো আঘাত দিচ্ছে, তুই প্রত্যাঘাত করবি সফলতার মধ্যে দিয়ে। উদম বৃষ্টি। যখনই সে বলল যে পিএইচডি পেয়েছি স্যার, আমি পিএইচডি পেয়েছি, তার 1.5 বছরের জার্নিটা মনে পড়লো, চোখ থেকে আমার অনবরত জল পড়তে শুরু করলো। আমি কাঁদি না কখনো, কখনো কখনো সিচুয়েশন তো চোখ থেকে আমার জল পড়ে, কাঁদি না, কিন্তু এমন, হে সুমন্তজি চৌধুরী তোমার চোখ থেকে জল পড়ছে, এটা সবাই দেখবে, দেখতে দেব না। বৃষ্টি চোখের জলকে মুছিয়ে দিল, চোখের জলের সাথে মিশে গেল বৃষ্টি। কাজেই সে কিন্তু বলতে পারতো, বা সে তো 30-40 হাজার টাকার কাজ করতো, তারপরেও সেইটা যখন কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, ফিরে এসে আবার একটা চাকরি পেল, সে তাহলে চেষ্টা নাও করতে পারতো, সে ঘরের মধ্যে বসে থাকতে পারতো। বসে থাকিনি কিন্তু সে কিন্তু ঘরের মধ্যে বসে থাকিনি, সে তার লড়াই, কি ভীষণ লড়াই, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে ঘরের মধ্যে বসে বসে দিন কাটাবে। আর আমার তো 13 মাস হয়ে গেল, আমার তো 15 মাস হয়ে গেল,
হ্যাঁ, অর্থটা বেকার বেকার নিয়ে নিলেন, পাছাই এক লাথি মারবো, দেশ থেকে দেশান্তরে ছুটে ছুটে বেড়াবে, এই টেন্ডেন্সি, মানসিকতা যদি থাকে। আমি বারবার ধরেছি যে আমি অত্যন্ত রাফ কথা বলি, আমি বললাম তো, আমি একদম মানুষ হিসাবে আমি সহ্য করতে পারি না তোমাদের। আমি জগৎ সংসার এই সাধারণ চ্যাংড়া চ্যাংড়ি গুলোকে বা কোনো মানুষকে সহ্য করতে পারি না। কি চিন্তাধারা! রেমেডিটা নিয়ে আমি ঘরের মধ্যে বসে থাকবো, অটোমেটিকলি সফল হয়ে যাব। তাহলে মেয়েটার এত লড়াইটা বেকার, সে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেছে, ঘরের মধ্যে চুপচাপ বসে থাকবে? হ্যাঁ, জুতো পেটা, পশ্চাতে লাথি, বললাম তো যা যা কিছু আছে, যাদের টেন্ডেন্সি এটা, তাদেরকে মেরে দেশ থেকে দেশান্তরে পাঠিয়ে দেওয়া উচিত। একদম বললাম তো, মানে মহাকাশে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত কুত্তাগুলোর। এই টেন্ডেন্সি বর্জন, মানে এই যে নেচারটা, এই টেন্ডেন্সি, রেমেডি অ্যাপ্লাই করলাম, আমি এবার সফল হয়ে যাব না। বারবার ধরে বলেছি, রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমার লড়াইকে আরো দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ বাড়িয়ে দেব, এবং যতক্ষণ না সফল হচ্ছি ততক্ষণ আমি থামবো না। এই মানসিকতা হওয়ার প্রয়োজন। তার কারণ সেই মুহূর্তে তোমার সাথে আরেকজন জুড়ে গেছে, তার নাম স্যার সুমন্তজি চৌধুরী। আমি বারবার ধরে কিন্তু বলে দিলাম, এই সমস্ত যারা মিরাকেল ম্যাজিক রেমেডি নিলেই আমার সমস্ত নেগেটিভিটি অফ হয়ে যাবে, ও একদম আমি ভগবানের কাছে চলে এসেছি, আমাকে ভগবান টগবান বানিও না। যারা যারা লড়াই করতে পারবে, যাদের মানসিকতার মধ্যে নেগেটিভিটি অফ করে এবার আমি ছিঁড়ে খেয়ে নেব, মানে আমি আমার যে মানে প্রত্যাঘাত, এবং আমার যে মানে কি বলবো, এই যে আমাকে আঘাত করা হয়েছে তার যে রিভেঞ্জ নেওয়া, সেটা সফলতার মধ্যে নিতে হবে। সেটা কোনো কটু কথার মধ্যে নয়, মারদাঙ্গার মধ্যে নয়। তার জন্য চরম সফল হতে হবে, তার জন্য লড়াইকে বাড়িয়ে দিতে হবে। একটা বাচ্চা মেয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে সারা ভারতবর্ষ, এইখানে পরীক্ষা, ওইখানে পরীক্ষা, ওইখানে পরীক্ষা, ওইখানে পরীক্ষা, আর প্রতিবার ব্যর্থ হলো। ব্যর্থ হওয়ার পর সেই যখন আবার ফিরে আসছে, ব্যর্থ যখন হচ্ছে, তার কতটা কষ্ট হয়েছে কখনো চিন্তা করতে পারো? তার কতটা যন্ত্রণা হয়েছে চিন্তা করতে পারো? সে যখন দেখছে আমার এখানে স্থান পাওয়ার কথা, অথচ আমি পেলাম না, তারপরে ফিরে এসে আবার লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়াটা কতটা ডিফিকাল্ট, সেটা কখনো চিন্তা ভাবনা করেছো? যারা মিরাকেল ম্যাজিকের জন্য আমার কাছে আসো, তাদেরকে আমি জোর হাত করছি, তোমরা ওই আমার ওই 1500 টাকা প্রেডিকশনের ফিস দিয়ে মাছ মাংস ডিম খেও, আর রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশন যদি করতে হয় তাহলে কোন রকমের বাবাজির কাছে যাও, কোন যোগ্য স্পেশালিস্টের কাছে যাও, অন্য কারের কাছে যাও, আমার কাছে কখনো কিন্তু এসো না, কখনো এসো না। কিন্তু আমি যদি নেক্সট টাইম কখনো কেউ বলে যে আমার তো 12 মাস হয়ে গেল, কি হলো, আমার তো কোনো ইয়ে পাচ্ছি না, আমি কিন্তু তৎক্ষণাৎ যেখানে রাখবো সেখান থেকে অভিশাপ দেবো এবং তছনছ করে দেবো। আমি আবার বললাম, আমি যেখানে পারবো সেইখানে কিন্তু তছনছ করে দেবো। আমার কাছে এই মানসিকতার কোনো কেউ আসবে না, সে এক কিশোর হোক, তরুণ হোক, আমাদের প্রৌঢ় হোক, যেই হোক, যে বলবে হ্যাঁ আমি লড়াই করে নিজে জিতবো, এই মানসিকতা যদি থাকে, স্যার আপনি শুধু পাশে থেকে আমাকে গাইড করুন, এবং এই যে শেষ দেখে ছাড়বো, এই মানসিকতা তোমাদের মধ্যে যদি না থাকে, তাহলে আমি বেকার। তাহলে আমার কাছে এসে অর্থ খরচ করার কোনো মানে হয় না। যে বলে যে এই যোগ্যটা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, সেখানে চলে যাও। কিন্তু এই মানসিকতা নিয়ে যদি কেউ আসো, তাহলে আমি কথা দিলাম, তোমাদের মানে প্রেডিকশন এবং রেমেডিয়াল প্রসেস তো দূরের ব্যাপার, অভিশাপে তজনজ করে দেবো জীবন। কারণ এটা নিশ্চয়ই খুব ভালো মতন জানো যে আমি মানুষটা কিন্তু টেরিয়ে গেলে মারাত্মক টেরা, আমি ভালো থাকলে খুব ভালো, আর আমি একদম কর্মকে বিশ্বাস করি। ওই সমস্ত হাত জড়ো করে ওই সমস্ত প্রভু আমাকে রক্ষা করো হ্যান ত্যান, এইগুলোতে আমি কখনো বিশ্বাস করি না। অনেক কথা বললাম। এই জাতকটির কালপুরুষ ছকটি যদি লক্ষ্য করা যায়, তাহলে এই জাতকটির কিন্তু ধনু লগ্ন এবং মকর রাশি। 1 নাম্বার ঘরে সূর্য এবং প্লুটো, 2 নাম্বার ঘরে চন্দ্র রাহু, 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 7 নাম্বার ঘরে ইউরেনাস এবং নেপচুন, 8 নাম্বার ঘরে কেতু, 9 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 10 নাম্বার ঘরে শনি শুক্র, 11 নাম্বার ঘরে বৃহস্পতি মঙ্গল, 12 নাম্বার ঘরে বুধ। সে প্রথম প্রশ্নটি করেছে, সরকারি চাকরি পাবো কি? আমি একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারলাম না, এত সরকারি চাকরি কেন বুঝে উঠতে পারলাম না।
বেসরকারি যে কোন লেভেলের চাকরি হয়, বেসরকারি চাকরিতে যে স্যালারি কোন লেভেলে যেতে পারে, এবং আমার আইডেন্টিফিকেশন বা আমার সফলতা কোন লেভেলে বিরাজ করতে পারে, সেটা কি তোমরা আজও জানলে না? আজকের দিনে দাঁড়িয়েও সরকারি চাকরি, সরকারি চাকরি, সরকারি চাকরি। যাই হোক, প্রথমেই তোমাকে আমি একটা কথা জানাবো যে তোমার 1 নম্বর ঘরে অর্থাৎ ধনুর ঘরে কিন্তু সূর্য বসে রয়েছে। এখন সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কারক গ্রহ, আমি আগেও বলেছি, বহুবার বলেছি। তাহলে লগ্নে যখন সূর্য বসে থাকে, তাহলে তোমার জীবনে কিন্তু স্টেবিলিটি বা এক লেভেলে জীবনটা বয়ে চলা এটা কিন্তু কখনোই সম্ভব নয়। তোমার জীবনের মধ্যে চড়াই উতরাই, আপস অ্যান্ড ডাউনস এইগুলো কিন্তু লেগে থাকবেই, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা যেটা, যে তুমি দেখবে তোমার সাথে বেশি দিন কোনো মানুষ অ্যাডজাস্ট করে থাকতে পারবে না। তোমার সাথে কিছুদিন থাকার পরেই তোমার সাথে তার মতের অমিল হতে শুরু করবে এবং তোমাকে নিয়ে সে একটা বিরূপ মন্তব্য করতে শুরু করবে, তোমাকে নিয়ে তার দৃষ্টিভঙ্গিটা নেগেটিভ হয়ে যাবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ফার্স্ট। সেকেন্ড কথা তোমাকে মনে রাখার প্রয়োজন আছে যে সরকারি চাকরি পাবো কিনা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো। 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ 1 নম্বর ঘরে বসে রয়েছে। এই যে 9 এবং 1 নম্বর ঘরের মধ্যে যে একত্রীকরণ অত্যন্ত পজিটিভ, আমি কিন্তু সেটা লক্ষ্য করতে পারছি। কিন্তু সরকারি চাকরি পেতে গেলে দুটো গ্রহকে অত্যন্ত পাওয়ারফুল হতে হয়। একটা ছায়া গ্রহ ক্যালকুলেটিভ প্ল্যানেট, আরেকটা হচ্ছে রিয়েল প্ল্যানেট, মূল প্ল্যানেট। প্রথমটা হচ্ছে কেতু আর দ্বিতীয়টা হচ্ছে সূর্য। কেতুকে যদি লক্ষ্য করি, 8 নম্বর ঘরে কেতু বসে রয়েছে। 8 নম্বর ঘরটা কিন্তু কর্কটের ঘর, এবং 8 নম্বর ঘরের কেতু প্লাস ভাবগত চন্দ্র সমসপ্তমে ডাইরেক্ট চন্দ্রকে হিট করছে। সেই চন্দ্র কিন্তু আবার শনির ঘরে বসে রয়েছে। কেতু এবং চন্দ্রের একত্রীকরণ তোমার সিদ্ধান্তের জায়গাটা নেগেটিভ আছে এটাকে জানান দেয়, তোমার যে মনের জায়গাটা নেগেটিভ আছে এটাকে জানান দেয়। আবার যখন কেতু চন্দ্র সমসপ্তমে মানে একদম চন্দ্রকে হিট করে, তখন একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, আমি যেটা চাইছি তার জন্য আমি প্রস্তুত নই। এবং যেহেতু 8 নম্বর ঘরের চন্দ্র 2 নম্বর ঘরে শনি এবং চন্দ্রের সাথেও একত্রীকরণ ক্রিয়েট করেছে, তাহলে চন্দ্রটা নেগেটিভ হয়ে যাচ্ছে। চন্দ্র যখন নেগেটিভ হয়ে যায়, তখন সেই গ্রহের সাথে যে ক্যালকুলেটিভ প্ল্যানেট বা ছায়া প্ল্যানেট বসে থাকে সেও কিন্তু নেগেটিভ হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কিন্তু কেতু নেগেটিভ হয়ে গেল। কিন্তু খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, তাহলে চন্দ্রকে কেন্দ্র ধরে 1 4 7 10 ক্যালকুলেশন করলে অবশ্যই কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, বৃহস্পতি, রবি এবং মঙ্গল উচ্চস্থ হয়ে যাচ্ছে। তাহলে 8 নম্বর ঘরের কেতু এবং চন্দ্র ভাবগত, সমসপ্তমে চন্দ্র এবং ভাবগত শনির একত্রীকরণ, এই নেগেটিভিটিকে যদি অফ করা যায় এবং নেগেটিভিটিকে অফ করার পর সঠিক মতন যদি চলা যায়, তাহলে 100-1000% কিন্তু একটা যে কোনো বিষয়বস্তু নিয়ে যখন আমি এগোচ্ছি তার একটা সম্যক ধারণা বা সেই সাবজেক্টটাকে আমার গিলে খাওয়ার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি একটা ল্যাপটপ কিনলাম, একটা চটি বই কিনলাম, এবার আমার যেমন রেজিস্ট্রেশন আছে, আমি জানি না কার কি রেজিস্ট্রেশন আছে না আছে বা সেটা প্রয়োজন হয় কিনা। দেখা গেল আমি একটা প্রোগ্রাম করতে বসে গেলাম, তাহলে আমি একটা প্রোগ্রাম করতে বসে গেলাম কিন্তু সাবজেক্টটা সম্পর্কে আমার সেরকম সাবজেক্টটা আমার দখলে নেই। বা অনেকেই এখন সরকারি চাকরির কোন ফর্ম বেরোলেই দেখা যায় পরীক্ষা দিচ্ছে, অথচ আমি তৈরি নই। বোঝাতে পারছি, যে কোনো সাবজেক্টকে নিয়ে যখন আমি এগোচ্ছি, যে কোনো সাবজেক্ট থেকে যখন আমি সুফল চাইছি, ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, সেই সাবজেক্টটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করছি আমার প্রফেশনাল দিক দিয়ে,
তাহলে সেই সাবজেক্ট সম্পর্কে দক্ষ হওয়াটা ভীষণ প্রয়োজন। এবং পরীক্ষাতে পাশ করতে গেলে তো দক্ষতার চাইতেও আরো অনেক কিছু লাগে, কেননা প্রচুর নলেজ থাকতে হয়। এবং তারপর কিন্তু আমি সেই সাবজেক্টটাকে নিয়ে এগোতে পারি বা এগোবার চিন্তা করতে পারি। তা না হলে কিন্তু যদি পাইয়ে দাও, এই সমস্ত মে নট বি, লাক, ভাগ্য, ঈশ্বরের কাছে ভিক্ষা করে চাইতে হয়। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, সরকারি চাকরি তুমি পেতে চাইছো, সরকারি চাকরি তুমি চাও, সেটা তোমার লক্ষ্য, কিন্তু তার জন্য তুমি প্রস্তুত নয়। এটা কিন্তু ফার্স্ট লক্ষ্য করা যাচ্ছে। সূর্য কিন্তু বৃহস্পতির ঘরে বসে রয়েছে। বৃহস্পতি মানে আমার মধ্যে যে জ্ঞান রয়েছে সেটাকে প্রফেশনালি কিভাবে ইমপ্লিমেন্ট করছি, বুঝাতে পারলাম? তাহলে সূর্য বৃহস্পতির ঘরে বসে রয়েছে। 4 নম্বর ঘরের অধিপতি গ্রহও কিন্তু বৃহস্পতি, কেননা মিনের ঘর। সেই বৃহস্পতি কিন্তু মঙ্গলের সাথে বসে রয়েছে 11 নম্বর ঘরে, দুর্দান্ত। কিন্তু ঘরটা শুক্রের ঘর হয়ে গেছে। আমি কি বলেছিলাম? শুক্রের ঘর, আমি মানে মানুষকে বোঝাবার জন্য সরলভাবে ব্যাখ্যা করেছিলাম, শুক্রকে ধরে নেওয়া যাক শুক্রাচার্য। তাহলে শুক্রাচার্য হচ্ছে কি? অসুরদের দেবতা, অসুরদের গুরু, অসুরদের গুরু। তাহলে অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য। অসুর মানে কি? অসুর মানে আমরা চরিত্রহীনদেরকে বুঝি। তাদের নলেজ আছে, জ্ঞান আছে, ধার্মিক সবকিছু ঠিক, কিন্তু চারিত্রিক দিক দিয়ে যারা ঠিক নয়। আর দেবতাদের গুরু বলতে কি বুঝি? দেবতাদের গুরু বলতে চরিত্রবানদের গুরুকে বুঝি। তাহলে চরিত্রবানদের গুরু কখনো চরিত্রহীনদের গুরুর সাথে সুসম্পর্ক ক্রিয়েট করতে পারে না। সেখানে আবার অ্যাগ্রেশনের কারকতা ইমপ্লিমেন্ট হয়ে গেছে মঙ্গল। তাহলে এই নেগেটিভিটিকে যদি অফ করা যায়, শুধু শুক্র এবং বৃহস্পতির নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করা যায়, তাহলে সূর্য বৃহস্পতি দুর্দান্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতি সমসপ্তমের 5 নম্বর ঘরকে হিট করছে, অর্থাৎ মেষের ঘরকে, মঙ্গলের ঘরকে। সেই মঙ্গল 11 নম্বর ঘরে বসে রয়েছে। 5 নম্বর এবং 11 নম্বর ঘরের মধ্যে একত্রীকরণ ফ্যান্টাস্টিক। শুধুমাত্র শুক্রের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং এই যে সূর্য যে নেগেটিভ ভাবে বসে রয়েছে, কারণ বৃহস্পতির ঘরে বসে রয়েছে, সেই বৃহস্পতি তার যে পজিটিভ ইমপ্লিমেন্টেশন সেটা ইমপ্লিমেন্ট করতে পারছে না, যেহেতু শুক্রের সাথে সে তুলার ঘরে বসে রয়েছে। এই নেগেটিভিটিকে যদি কাটিয়ে দেওয়া যায়, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু সরকারি চাকরি, সরকারি তুল্য চাকরি বা হাই প্রোফাইল চাকরির জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। তোমার মধ্যে না অনেক জ্ঞান আছে, তোমার মধ্যে মারাত্মক পাওয়ার আছে, তোমার কিন্তু তুমি দুনিয়া গিলে নিতে পারো। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, প্রথমত হচ্ছে রাহু এবং চন্দ্রের একত্রীকরণ 2 নম্বর ঘরে, দৃষ্টিভঙ্গির মধ্যে ওভার কনফিডেন্ট, বা আমি যেটা করছি সেটাই ঠিক। আর কেতু এবং শনি এবং চন্দ্রের একত্রীকরণ, আমার এই ওভার কনফিডেন্ট হয়ে যাবার জন্য আমি যেই সাবজেক্টটাকে নিয়ে স্বপ্ন দেখছি এগোবার প্রফেশনালি, সেটাতে আমি দক্ষ নই, সেটাকে নিয়ে ভালো মতন পড়াশোনা করছি না, সাবজেক্টটাকে গিলে খাচ্ছি না, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বাট 11 নম্বর 5 নম্বর ঘরের জায়গায় অত্যন্ত পাওয়ারফুল, আমি এই জায়গাটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করতে পারছি। সুতরাং নেগেটিভ ইনফ্লুয়েন্সকে যদি অফ করা যায়, তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি, তুমি খুব ভালো চাকরি পাবে। সরকারি চাকরি বা সরকারি তুল্য চাকরির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। 10 নম্বর ঘরটা হচ্ছে ক্ষেত্র, 1-6-10 কানেকশন। এই যে 10 কানেকশনটা মানে হচ্ছে ক্ষেত্র, 1-6-10 কানেকশন মানে হচ্ছে সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন মানে হচ্ছে বিজনেস ক্ষেত্র। 10 নম্বর ঘরকে আমরা অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্র কেবল বলি। কর্মক্ষেত্র মানে প্রফেশনালি যে কাজ করছি তা নয়, আমাদের জীবনের যে কোনো ক্ষেত্রে এই যে সঠিক ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাও কিন্তু ইমপ্লিমেন্ট করে বা সেই ক্ষেত্রটা কিন্তু রিপ্রেজেন্ট করে 10 নম্বর ঘর। কেমন? আমি বিবাহ করলাম, স্ত্রীর সাথে আমার যে যৌন আবেদন, সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, শারীরিক মিলন, সেই ক্ষেত্রটাও কতটা পজিটিভ স্যাটিসফ্যাকশনের দিক দিয়ে, সেটা আমার 10 নম্বর ঘর দেখলেও বোঝা যাবে, আমার ওয়াইফের 10 নম্বর ঘর দেখলেও কিন্তু বোঝা যাবে।
আমি শ্বশুর মশাই, আমার ছেলের বিয়ে দিয়ে বৌমা এলো, এবার বৌমার সাথে আমার বা আমারই পার্টিকুলারই আমার অ্যাডজাস্টমেন্ট কেমন হচ্ছে, অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্র, সেটাও কিন্তু আমার 10 নম্বর ঘর দ্বারা আমার ক্ষেত্রে বোঝা যাবে, বৌমার 10 নম্বর ঘর দ্বারা বৌমার ক্ষেত্রে বোঝা যাবে। বা দেখা গেল আমি আমার বাড়িতে আমার বাবা মা ভাই দাদা বোনের সাথে আছি, আমার অ্যাডজাস্টমেন্টের জায়গা বা আমার এই যে পারিবারিক ক্ষেত্রের জায়গাটা কতটা সমৃদ্ধশালী আমার দ্বারা, সেটাও কিন্তু 10 নম্বর ঘর দ্বারাই বোঝা যাবে। 10 নম্বর ঘর মানে কেবলমাত্র কিন্তু কর্মক্ষেত্র নয়। যদি কেউ ভাবে তাহলে সে ভুল ভাবছে, যদি কেউ বলে তাহলে সে ভুল বলছে। 10 নম্বর ঘরটা মানে হচ্ছে ক্ষেত্র, সেটা তুমি যে যে সম্পর্কের সাথে যুক্ত হয়ে রয়েছো সেই সেই সম্পর্কের ক্যালকুলেশন আছে সেখানে, এইগুলো সেগুলো আমি বলছি না, তার মধ্যে দিয়ে কিন্তু বলে দেওয়া যায় বৌমার সাথে তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, বা দেখা যাচ্ছে তোমার বউয়ের সাথে তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, বা দেখা যাচ্ছে তোমার মায়ের সাথে বোনের সাথে ভাইয়ের সাথে দাদার সাথে তোমার অ্যাডজাস্ট হচ্ছে না, এগুলো কিন্তু বলে দেওয়া যায়। কেমন এই জায়গাটাতেও যদি লক্ষ্য করা যায় তাহলে শুক্র কিন্তু নিচস্থ হয়ে গেছে তোমার ক্ষেত্রের জায়গা। এবং আমি যদি 1-6-10 কানেকশন দেখি তাহলে কিন্তু তোমার কর্মক্ষেত্রের ক্ষেত্রে যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা কিন্তু নেগেটিভ। তার কারণ শুক্র কিন্তু 10 নম্বর ঘরে কন্যার ঘরে বসে রয়েছে, শুক্র সেখানে সবচেয়ে নেগেটিভ ফল দেয় বা দুর্বল হয়ে যায়। 11 নম্বর ঘর সফলতার ঘরের অধিপতি গ্রহ, 6 নম্বর ঘর সার্ভিস এবং প্রাত্যহিক জীবন, এছাড়া তো রোগ অসুখ বিসুখ ঋণ দিন হ্যান রয়েছে, এই সমস্ত কিছুর যে রিপ্রেজেন্ট করছে যেই গ্রহটি, সেই গ্রহটি কিন্তু ক্ষেত্রের ঘরে 10 নম্বর ঘরে যদি কর্মের দিক দিয়ে দেখি তাহলে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু নেগেটিভ ভাবে বসে রয়েছে। সেকেন্ড হাউসে রাহু থাকলে, এবং রাহু কিন্তু 10 নম্বর ঘরে যেহেতু বসে আছে এবং বুধের ঘরে শনি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যায়, বুধ এবং শনি ডেপথ নিয়ে আসে, তাহলে এক্ষেত্রে কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি তোমার মধ্যে ডেপথ রয়েছে, দৃষ্টিভঙ্গিটা সদর্থক করার প্রয়োজন আছে। এবং যখনই সেখানে শুক্রই মানে ব্যবহারিক ভাবে ইমপ্লিমেন্ট হয়ে গেছে, তুমি না অন্যের কথাই রিয়াক্ট বা রিপারকেশন তোমার অনেক বেশি, এটাও কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, ওয়েস্ট অফ মানির জায়গাটা পরিবর্তন করতে হবে, মানুষ চেনার ক্ষেত্রে তোমার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে হবে, কে ভালো কে খারাপ ইমোশনালি কখনো ডিসিশন নেওয়া যাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। 12 নম্বর ঘরে কিন্তু বুধ চলে গেছে তোমার 7 নম্বর এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, তাহলে বিচক্ষণতা বা আমার বুদ্ধিকে বোধকে আমার মেন্টাল স্ট্রেংথটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বা সঠিকভাবে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে সেই জায়গাটা তোমার বিন্দুমাত্র নেই। অন্যের দ্বারা সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, অন্যের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আবেগ দিয়ে যে কোনো সম্পর্ককে বিচার করার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু তোমাকে ভীষণ সাবধান হওয়ার প্রয়োজন আছে। এবং যে কোনো প্রবলেমে পড়লে কিভাবে সেটাকে শর্ট আউট করতে হবে বা সাইড কাটিয়ে বাইরে বেরিয়ে যেতে হবে, পাশ কাটিয়ে চলে যেতে হবে, যে কোনো প্রবলেমকে কিভাবে আমি নেব এবং কিভাবে সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সেটাকে শর্ট আউট করবো, সেইটা না করে ছোট্ট একটা প্রবলেম এলেই কিন্তু তোমার টার্গেট নড়ে যায়, ছোট্ট একটা প্রবলেম এলেই কিন্তু তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যায়, ছোট্ট একটা পরিবর্তন মানে 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 একটা প্রবলেম ক্রিয়েট হলেই কিন্তু বাঁচাও বলে অন্য আর একটা হাত খুঁটিকে কিন্তু মানে জড়িয়ে ধরার চেষ্টা করো, এটা ভুল। 2 নম্বর এবং 3 নম্বর ঘরের অধিপতি গ্রহ 10 নম্বর ঘরে বসে রয়েছে, তাহলে একটা কথা কিন্তু ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়, মানসিক তোমার যে মানসিকতা মনোভাবের জায়গা তোমার অনেক উচ্চ, আমি এই হতে চাই ওই হতে চাই এই চাই দুনিয়া লিখে নিতে চাই সবকিছু ঠিক, কিন্তু যখন সেখানে নেগেটিভ শুক্র বসে থাকে এবং বুধ যখন মঙ্গলের সাথে বসে থাকে, সেই মঙ্গল যখন বৃহস্পতির সাথে শুক্রকে হিট করে, আমার চাওয়া আমার যেগুলো আমি চাইছি সেইগুলো পাওয়ার মতন যোগ্যতা অর্জন আমি কিন্তু করছি না,
এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যায়। তোমার মনোভাবের জায়গাটা, মানসিকতার জায়গাটা শেষ দেখে ছাড়বো, এই মানসিকতাটা কিন্তু তোমার মধ্যে নেই, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এই জায়গাটাকে ঠিক করা ভীষণ প্রয়োজন। আমি যখন একটু আগেই যে মেয়েটির কথা বলছিলাম, সে কিন্তু 1 বছর 5 মাস 15 মাস ধরে কিন্তু অকৃতকার্য হয়েছে। মানুষ 1 মাস 2 মাস 3 মাস চেষ্টা করার পর দূর আমার দ্বারা হবে না, সে কিন্তু তা নয়, অকৃতকার্য হয়েছে আবার গেছে, অকৃতকার্য হয়েছে আবার গেছে, আলটিমেট সে কিন্তু শেষ দিকে ছেড়েছে এবং অ্যাচিভ করেছে। এই জায়গাটা কিন্তু তোমার মধ্যে বিন্দুমাত্র আমি লক্ষ্য করতে পারছি না। 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যখন শুক্রের ঘরে বসে থাকে, তখন কিন্তু আমার ব্যক্তিগত জীবন একদম নেগেটিভ হয়ে যায়। মানে 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি, এবং সেখানে যখন মঙ্গল বসে থাকে, তাহলে কিন্তু বিশেষ করে বৈবাহিক, এবং 7 নাম্বার ঘর অধিপতি গ্রহ 12 নাম্বার ঘরে, তাহলে বৈবাহিক জীবন একদম ভালো হয় না। আইন আদালত, পুলিশি ঝামেলা, ভূসম্পত্তি নিয়ে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাওয়া, হ্যাঁ, এবং দেখা যায় তোমার নামে ব্লেম পাওয়া, বা তুমি টর্চার করেছো, যে বলছি 498 কেস, এইগুলো কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। জীবনে শান্তির অভাব হয়ে যায়, এবং যেহেতু চন্দ্র এবং রাহু 2 নাম্বার 6 9 6 নাম্বার 4 নাম্বার 11 নাম্বার ঘরকে হিট করছে, দেখা যায় আমি এমন কাজ করছি, আজকে দিল্লিতে, 2 বছর পর ব্যাঙ্গালোরে, তারপর চেন্নাইতে, তারপর দেখা গেল আমি আমেরিকায় চলে গেলাম, তারপর দেখা গেল এখানে আমি ইংল্যান্ডে চলে গেলাম, দেখা গেল চারিদিকে ঘুরে ঘুরে, আমার নিজস্ব কোনো সংসার হয় না, নিজস্ব কোনো ঘর হয় না, আমার জীবনের বেশিরভাগ সময়টাই আমি ঘুরে 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 ঘুরেই কাটিয়ে দিলাম। এটাও কিন্তু লক্ষ্য করা যায়। যেমন 5 নাম্বার ঘরের মঙ্গল, 5 নাম্বার ঘরের মঙ্গল সমসপ্তমে আমাদের শুক্রের ঘরকে হিট করছে, 11 নম্বর ঘরকে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু শুক্র এবং মঙ্গলের নেগেটিভ ইনফ্লুয়েন্স, বারবার ধরে বলেছি, জটিলতা সৃষ্টি করে আইনত জটিলতা। তাহলে সফল হওয়ার ক্ষেত্রে আইনত জটিলতা সৃষ্টি হতে পারে, সফল হলে আরো সফল হওয়ার দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে আইনত জটিলতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এখান থেকে নেগেটিভিটি অবশ্যই কিন্তু অফ করা ভীষণ প্রয়োজন। তুমি বলেছিলে আমাকে গুটি কয়েক যেই প্রশ্ন, সরকারি চাকরি হবে কিনা এই প্রশ্ন নিয়ে বলার জন্য আমি তোমাকে পরিষ্কার বুঝিয়ে দিলাম। তোমার ভীষণ রকমের অপেক্ষা করার একটা স্বভাব আমি লক্ষ্য করতে পারছি। অপেক্ষা করা, হ্যাঁ, হচ্ছে না, দেখি, অপেক্ষা করো না, লড়াইটা চালিয়ে যাও। আমি বারবার ধরে দেখেছি, যারা বেশি স্পিরিচুয়ালিটি করে, আধ্যাত্মবাদ করে, ঈশ্বরমুখী করে, তারা ভীষণ রকমের আমাকে পাইয়ে দিও বলে ওয়েট করে, অপেক্ষা করার অভ্যেস, এখান থেকে তোমাকে কিন্তু সরে আসতে হবে। আমি আবার বলছি, প্রপার অর্থে লেনিনকে প্রশ্ন করা হয়েছিল, তুমি কি ঈশ্বরকে বিশ্বাস করো? তিনি বলেছিলেন ইয়েস। তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, ঈশ্বর তোমার কাছে কি? তখন তিনি বলেছিলেন, গড ইজ ডেডিকেশন কম্বিনেশন অফ অল রিলিজিয়স এন্ড থিংকিংস। আমার কোনো রকমের কোনো বাদ নেই, বামপন্থী ডানপন্থী কোনো পন্থী নয়, কিন্তু লেনিনের জীবন, মার্কসের জীবন, হ্যাঁ, এরকম মহান যদি জীবনী পড়া যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন, মহাত্মা গান্ধীর জীবন, হ্যাঁ, এরকম জীবনী যদি পড়া যায়, রবীন্দ্রনাথের জীবন, তাহলে এখান থেকে অনেক কিছু শেখা যায়। এইগুলোকে কোনো রাজনৈতিক মতবাদ বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি বা পার্টির তকমা লাগিয়ে দিও না। তোমার আরেকটা জিনিস মারাত্মক, শনি, শুক্র নেগেটিভ ভাবে শনিকে হিট করছে, এবং 1 2 3 4 5 6 7 4 নম্বর ঘরে বৃহস্পতি এবং মঙ্গল হিট করছে। তুমি প্রেম করোই, এবং ভুল মেয়ের পাল্লাই কিন্তু তুমি পড়েছো। সে তোমাকে দেখবে স্লো পয়জন করবে, ধীরে 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 তোমাকে শোষণ করে নেবে, এবং তার কথা শুনে যে সিদ্ধান্ত নেবে প্রত্যেকটা ফেলিওর হয়ে যাবে তুমি, বা ফেলিওর হয়ে আসছো তুমি নিজেই লক্ষ্য করবে। যার সাথে যার মজিমন, কিবা হারি কিবা ডোম, এই ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। তুমি নিজেই বিচার করো, নিজেই বিশ্লেষণ করো, এবং নিজের ভুলটাকে নিজেই কিন্তু শুধরো। এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। যে কোনো সিদ্ধান্ত, আমি আগেও বললাম,
তুমি সবসময় অন্যের দ্বারা প্রভাবিত হও কেন? অন্য কেউ বললো এটা কর, বুঝতে পারছিস, কেউ বললো এটা করো, বুঝতে পেরেছো, এটা করুন, বুঝতে পেরেছেন, সবকিছু শুনে তুমি এবার ফাইনাল ছাঁকনি কোনটা করা উচিত সেই জায়গায় ডিস্টার্ব হয়ে যাচ্ছে, অন্যের কথাই ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে কিন্তু তুমি সিদ্ধান্ত গ্রহণ করো, এই জায়গাটাও মারাত্মক ভাবে লক্ষ্য করা যাচ্ছে। তোমার আরেকটা মারাত্মক জিনিস দেখো, কেমন গল্পের ছলে বলছি, একটা চাকরি পেলাম, ভালো কোম্পানির চাকরি, মাসে 30,000 টাকা দেবে, কিন্তু সেখানে আস্তে 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 আরো উন্নতি, আরো ফিউচার আছে আমার। আরেকটা কাজ পেলাম, মাসে 70,000 টাকা দেবে, কিন্তু দেখা যাচ্ছে আর কোনো ফিউচার নেই, কাজটা ওই কাজে, ওই কাজটাই লাস্ট কাজ, ওই কাজটাই সেরা কাজ তোমাকে দিয়েছে, তুমি কিন্তু এই 70,000 কাজটা নিয়ে নেবে, ওই কাজটা নেবে না, যেটা 30,000 থেকে আলটিমেট 3 লাখে পৌঁছতে পারতে। টাকা দিয়ে সবকিছুকে বিচার করার প্রবণতা তোমার মধ্যে মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে প্রফেশনাল দিক দিয়ে, অথচ তুমি সরকারি চাকরির জন্যই কিন্তু দৌড়চ্ছ। সরকারি চাকরির অন্তত 20 ডবল বেশি তুমি বেসরকারি চাকরি যদি করো সেখানে পাওয়া যায়, বিজনেস করলে 200 ডবল বেশি ইনকাম করা যায়, যদিও বিজনেস তোমার দ্বারা হবে না। বুধ নেগেটিভ হয়ে রয়েছে 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে, এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে, বিজনেস তোমার দ্বারা হবে না। তাহলে এই মানসিকতাগুলোকেও কিন্তু পরিবর্তন করার প্রয়োজন। পরিবর্তনটা কে করে দেবে? রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে গ্রহের নেগেটিভিটিটাকে আমি অফ করলাম, তারপর তুমি ঘরের মধ্যে বসে রইলে, না আমার সাথে কোনো যোগাযোগ করলে, না আমার দ্বারা তার চালিত পরিচালিত হলে, কোনো কিছু হলে না, ধর আমি রেমিডি অ্যাপ্লাই করেছি এত টাকা খরচ করে। তাহলে এই যে তোমার নেগেটিভ ব্যবহারিক প্রয়োগ, যেইগুলো আলটিমেট তোমাকে বিফল করছে বা বিফলতার দিকে নিয়ে যাচ্ছে, এইগুলোকে রেকটিফাই কে করবে? যদি স্যার সুমন্ত জি চৌধুরীকে গুরু মনে করে তার কাছে তুমি নিজেকে স্যারেন্ডার না করো। বুঝতে পেরেছো? 7 নম্বর ঘরের অধিপতি গ্রহ 12 নম্বর ঘরে এবং 10 নম্বর ঘরের অধিপতি গ্রহ, এবং বুধ এবং মঙ্গলের ক্যালকুলেশন, কেননা বৃশ্চিকের ঘরে বুধ চলে এসছে, সুতরাং প্রেম করা, একদম খারাপ মেয়ের সাথে প্রেম করবে, একদম পিওর ধান্দাবাজ মেয়ে, এবং মনে মুখে কিন্তু এক নয়, তোমার বাইরে দেখো, তোমার সামনে যখন আসবে মনে হবে একবারে সত্যি, আর আসল যে একটুখানি আড়ালে গেলেই যে কি অবস্থান, কোনোদিন পরীক্ষা করে দেখো তাহলেই বুঝতে পারবে। প্রেম করা তোমার ক্ষেত্রে শুভ নয়, প্রেম করে বিবাহ তোমার ক্ষেত্রে একদম পজিটিভ নয়। 7 নম্বর ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং শুক্র নেগেটিভ, সুতরাং বিবাহিত জীবন নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। তোমার নার্ভের প্রবলেম মারাত্মক ইনক্রিজ করছে ডে বাই ডে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। চর্মরোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। বাবা মাকে শত্রু মনে করার প্রবণতাও কিন্তু তোমার মধ্যে মারাত্মক আছে, সেটা আমি লক্ষ্য করতে পারছি। আর পরিশেষে আরেকটা কথা বলছি, যদি তোমার মনে হয় আমি এটা ভুল বলছি, তাহলে যে কোনো দিন যে কোনো মুহূর্তে তুমি হোয়াটসঅ্যাপে আমাকে জানিও, তুমি আমার কাছে আসবে অথবা আমি তোমার কাছে যাবো, এটা আমি প্রমাণ করে দেবো তোমার বাবা মাকে জিজ্ঞাসা করে। সন্তান হিসেবে কিন্তু তুমি মারাত্মক ব্যর্থ হয়ে চলেছ আজকের দিনেও। আমি বিশ্বাস করি তুমি এটাকে মেনে নেবে এবং মেনে নিয়ে রেকটিফাই করার চেষ্টা করবে। আজকের মতন এইটুকুই। পরিশেষে একটা কথাই বলবো, তুমি একটা প্রশ্ন করেছিলে, আমি কত কিছু বললাম, এরপরেও তোমার যদি কোনো প্রশ্ন থাকে, প্রেডিকশনটি শোনার 24 ঘন্টার মধ্যেই তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে হোয়াটসঅ্যাপ করবে যে আমার স্যার এই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আছে, একটু বলে দেবেন, আমি হোয়াটসঅ্যাপ মারফতই উত্তর দেব। আজকের মতন এইটুকুই, নমস্কার।